ঠিক তখনই কুটিরের মেঝেতে মাটি ভেঙে বেরিয়ে এসে এক ভয়ঙ্কর ডাইনি। ওম হ্রিং ব্রিং পাতাল বুড়ি দেব্যই নমঃ। জাগো জাগো পাতাল বুড়ি দেবী, আমাকে শক্তি প্রদান করো। এইভাবে পাতালপুরীতে জ্বলন্ত অগ্নিপিণ্ডের সামনে বসে ডাইনি যজ্ঞে আহুতি দিতে থাকে আর বলে, বেশ, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এই নিয়ে ৯৮টি পরীর বাচ্চা বলিদান সম্পন্ন হয়েছে। আর মাত্র ২টি বাচ্চার বলিদান দিতে পারলেই পাতালপুরের কালো দেবী সম্পূর্ণ সন্তুষ্ট হবেন। আর তিনি সন্তুষ্ট হলেই আমি পরবর্তী পাতালপুরের নানি হব। এই কথা বলে ডাইনি বিকটে অট্ট হাসি হাসতে থাকে। এদিকে তখন পরিরাজ্যে কি হয়েছে লালপরি, তুমি এইভাবে বসে বসে কাঁদছো কেন? কয়েক বছর ধরে পরিরাজ্যের সন্তানকে আমি যে ডাইনির হাতে হাত তুলে ধরতে পারছি না। চুপ করো লালিপরি, আমি সবই বুঝতে পেরেছি। আর কয়েকদিনের মধ্যে তোমার সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। তুমি এইভাবে কান্নাকাটি করলে তো তোমার আরো কষ্ট হবে। আমাদের প্রাণ ফেরানোর জন্য আমাদের এক এক সন্তানকে ওই দুষ্টু ডাইনির হাতে তুলে দিয়েছি। জানি না আমাদের কতদিন এইভাবে অভিশাপের বোঝা বয়ে বেড়াতে হবে। চিন্তা করো না লালপরি, পরিরাজ্যে রানী ফিরে এলে সব ঠিক হয়ে যাবে। পরিরাজ্যে আবার আগের মতো হাসি খুশি প্রাণ উচ্ছল হয়ে উঠবে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। পরিরাজ্যে আজ খুশির সমাধা। লালপরি এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সেই পরিরাজ্যের পরীরা সদ্যজাত শিশুকে নিয়ে আনন্দ মেতেছেন। কিন্তু লালপরির চোখ মুখে এক কালো মেঘের ছায়া। কি হয়েছে লালপরি, আজ এমন খুশির দিনে তুমি কালো মুখ করে বসে আছো কেন? দেখো তোমার পুত্র সন্তান কত সুন্দর দেখতে হয়েছে। ওর মুখের দিকে তাকালে তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। লালপরি তার পুত্রকে বুকে টেনে নিয়ে অঝরে কাঁদতে থাকে আর বলে, ও যে আমাদের কয়েকদিনের অতিথি, ওর ৬ মাস বয়স হয়ে গেলে আমাকে যে আবার ডাইনির হাতে ওকে তুলে দিতে হবে, সেটা ভেবেই তো আমার বুক ফেটে যাচ্ছে। নীলপরি, কেঁদো না লালপরি, কেঁদো না। যতদিন না ও আমাদের কাছে আছে ততদিন আমরা আনন্দ নিয়ে থাকি। এভাবে দিন কেটে যায়। লালপরির পুত্র সন্তান ধীরে ধীরে বড় হতে থাকে। দেখতে দেখতে ৬ মাস কেটে যায়। আর সেই দিনটাও চলে আসে যেদিন লালপরি তার পুত্র সন্তানকে ডাইনির হাতে তুলে দিতে হবে। লালপরি তার সন্তানকে নিয়ে পাতালপুরীর উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে তখন শুনেছ, আজ তো কাঠ বিক্রি হলো না, আর ঘরে তো এক ফোঁটা চালও নেই। আর ছেলেটা তো আধ ফোঁটা দুধ খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। বুঝতে পারছি গিন্নি, কিন্তু বড় ব্যবসায়ীরা জঙ্গলের সব গাছ কেটে জঙ্গল পুরো শেষ করে ফেলেছে। গাছের ডালপালা পেড়ে বিক্রি করতাম, কিন্তু এখন তো আর ডালপালা পাওয়া যাচ্ছে না। আমি বলি কি, কাল সকালে কাঠ কাটার সঙ্গে সঙ্গে মধু পেড়ে নিয়ে নাও। মধু বিক্রি করলে তা থেকে তো 2 পয়সাও হতে পারে। তুমি ঠিক বলেছো তো, তবে কাল সকালে নয়, আমি আজ রাতেই যাব। সকালে যদি আমাকে কেউ মধু পাড়তে দেখে, তাহলে বাকি কাঠুরিরাও আবার মধু পাড়তে শুরু করবে। এই কথা বলে নিখিল বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। সে কিছু দূর যাবার পরে দেখতে পায় আকাশ থেকে কি যেন একটা উড়ে জঙ্গলের দিকে প্রবেশ করছে। ও বাবা, ওটা আবার কি? জঙ্গলের দিকেই তো যাচ্ছে। দেখি তো ব্যাপারটা, ওটা আবার কি? এই কথা বলে নিখিল জঙ্গলের ভিতরের দিকে প্রবেশ করতে থাকে। আর দেখা যায় লালপরি জঙ্গলের এক কুটিরের সামনে এসে কুটিরের ভিতরে ঢুকে যায়। আর তারপর আরে, এই জঙ্গলের ভিতর গুপ্ত কুটির,
এতদিন ধরে তো কাঠ কাটতে এসেছি এই জঙ্গলের ভিতর, কই কোনোদিনও তো এই কুটির চোখে পড়েনি। দেখি তো ভিতরে কারা থাকে। এই কথা বলে নিখিল কুটিরের জানলা দিয়ে ভিতরের দিকে উঁকি মারে, দেখে এক অপূর্ব লাল পরী তার বাচ্চাকে নিয়ে কাঁদছে। আর ঠিক তখনই কুটিরের মেঝেতে মাটি ভেদ করে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর ডাইনি। সে ওই লাল পরীর হাত থেকে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে জোরে জোরে হাসতে থাকে। আর সেই লাল পরী কুটির থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে আকাশে উড়ে যায়। বাবারে বাবা, আমি এইসব কি দেখলাম! না না, গিন্নিকে গিয়ে এইসব ঘটনা এক্ষুনি জানাতে হবে। তারপর নিখিল বাড়ি ফিরে গিয়ে তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সবকিছু শুনে তার স্ত্রী বলে, কি বলছো গো? না না, তোমাকে আর জঙ্গলের ভিতরে যেতে হবে না। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। একদিন নিখিলের কাঠ কাটতে ভারী সন্ধে হয়ে যায়। জঙ্গলের পথ ধরে বাড়ি ফেরার সময় হঠাৎ সে একটা কান্নার শব্দ শুনতে পায়। তখন এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় একটি গাছের নিচে আবারও সেই লাল পরী বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে কাঁদছে। তখন নিখিল তার কাছে গিয়ে বলে, কে তুমি? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমি লাল পরী, পরিরাজ্য থেকে এসেছি। আমাদের পরিরাজ্যে যে ভয়ঙ্কর বিপদ। হ্যাঁ, এর আগেও তোমাকে আমি দেখেছি কুটিরের মধ্যে প্রবেশ করতে, আর পাতাল থেকে এক ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে এসে তোমার কাছ থেকে ওই বাচ্চা কেড়ে নিয়ে চলে গেল। ঘটনা কি আমাকে একটু খুলে বলো তো। তারপর লাল পরী নিখিলকে সমস্ত ঘটনা খুলে বলতে থাকে। আজ থেকে কয়েক বছর আগে আমরা পরিরাজ্যের পরীরা মিলে পৃথিবী ভ্রমণে বেরিয়েছিলাম। ভ্রমণ করতে করতে এই জঙ্গলে আমরা এসে পড়ি। ঠিক তখনই এক দুষ্টু ডাইনি আমাদের আক্রমণ করে ফেলে। আমাদের রানী পরীকে বন্দি বানিয়ে নেয়। তারপর আমাদেরকে বলে, যদি তোরা রানী পরীকে বাঁচাতে চাস তাহলে তোদের সন্তান জন্ম হবার পর যদি তার বয়স 6 মাস পূর্ণ হয় তাহলে তোরা আমার হাতে তুলে দিবি। তারপর আমাকে 100টি বাচ্চা দিয়ে যাবি। রানী পরী না থাকলে আমাদের যে পরিরাজ্য ধ্বংস হয়ে যাবে। আমাদের একের পর এক বাচ্চাকে ওই দুষ্টু ডাইনির হাতে তুলে দিতেও হয়। আজ তার হাতে এই কন্যা সন্তানকে তুলে দিলে তার 100 বাচ্চা সম্পূর্ণ হবে। আমাদের এই সন্তানকে ওই ডাইনির হাতে তুলে দিতে আমার একদম মন চাইছে না। কেঁদো না লাল পরী, তুমি আমার সাথে আমার বাড়ি চলো, আমার গিন্নিকে সব কথা খুলে বলি। তারপর আমরা 3 জন মিলে ওই ডাইনিকে জব্দ করার ঠিক উপায় খুঁজে বের করব। তারপর লাল পরী নিখিলের বাড়ি যায় আর তারপর তার স্ত্রীকে সমস্ত কথা খুলে বলে। আর সবকিছু শুনে তার স্ত্রী বলে, সবই তো শুনলাম, সন্তান হারানোর যে কষ্ট সবই তো আমি বুঝছি। আমিও তো একজন মা। শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তারপর তারা 3 জনে মিলে পরিকল্পনা করতে থাকে। আর তারপর রাশি লাল পরীর ছদ্মবেশ ধরে ওই বাচ্চাটিকে কোলে নিয়ে ওই জঙ্গলের কুটিরের মধ্যে যায়। আর ডাইনি সেখান থেকে বেরিয়ে এসে, আজ 100টি বাচ্চা আমার সম্পূর্ণ হবে। তাড়াতাড়ি তোদের ওই বাচ্চাটি আমার কোলে দে। কখনো না, আজ আমি এইভাবে আমার বাচ্চাকে তোমার হাতে তুলে দিব না কখনো। একের পর এক বাচ্চাকে আমরা তোমার হাতে তুলে দিয়েছি। রানী পরী যে তোমার কাছে সুরক্ষিত আছে তার কি প্রমাণ? তুমি আজ আমাকে তোমার সাথে ওই পাতালপুরীতে নিয়ে চলো, তবে আমি তোমাকে বিশ্বাস করব। ঠিক আছে, তবে আয় আমার সাথে। তারপর ডাইনি ছদ্মবেশী রাশিকে তার পাতালপুরীতে নিয়ে যায়। আর সেখানে গিয়ে দেখে রানী পরীকে একটি কাচের জারের মধ্যে বন্দি করে রেখেছে। দেখেছিস, তবে এই বাচ্চাকে আমার হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যা। গভীর রাত হলে আমাকে যজ্ঞে বসতে হবে, আর এখন আমি যজ্ঞের সমস্ত জিনিস গোছগাছ করব। না না, আমি তোমাকে একদম বিশ্বাস করি না। আজ আমার সাথে আমি রানী পরীকে নিয়ে যাব।
কিন্তু আমার যোগ্য সম্পূর্ণ হলে তবেই তুই এখান থেকে রানীপুরীকে নিয়ে যেতে পারবি। কিন্তু মনে রাখিস, তুই এখানকার কোনো জিনিসে হাত দিবি না। এই কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায়। আর রাশি গোটা পাতালপুরি তন্ন তন্ন করে খুঁজতে থাকে, যদি ওই ডাইনিকে হত্যা করার কোনো একটি উপায় খুঁজে পাওয়া যায়। তারপর সে হঠাৎ একটা উজ্জ্বল কাচের গোলক দেখতে পায়, যার মধ্যে ভ্রমণের মতো কিছু একটা রয়েছে, আর ঠিক তার নিচে রয়েছে একটি পুঁথি। সেই পুঁথিটি হাতে তুলে নিয়ে পড়তেই, এই তো পেয়েছি ডাইনিকে ধ্বংস করার উপায়। এই কথা বলে রাশি গোলকটিকে হাতে তুলে নেয়। ঠিক সেই সময় সেখানে ডাইনি চলে আসে। খবরদার বলছি, তুই ওটা হাতে কেন নিয়েছিস? রেখে দে বলছি, রেখে দে ওটা। রেখে দিব? আজ তোকে উচিত শিক্ষা দিব। ছোট ছোট শিশুগুলোকে হত্যা করে তুই পাতালপুরীর রানী হবি? দাঁড়া, তোকে পাতালপুরীর রানী বার করছি, তোকে দেখাচ্ছি মজা। এই কথা বলে রাশি কাচের গোলকটিকে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেয়, আর কাজটা ভেঙে ভোমরের গায়ে আগুন লেগে যায়। ভোমরের গায়ে আগুন লাগতেই ডাইনি দাও দাও করে জ্বলতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই ডাইনি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। তারপর রাশি রানীপরীকে মুক্ত করে উপরে ফিরে আসে। আজ আমাকে বাঁচিয়ে তুমি পরিরাজ্যকে বিপদ মুক্ত করেছো। আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমাদের সংসারে আর কোনো অভাব থাকবে না। এই কথা বলে রানীপরী আকাশ পথে উড়ে যায়। টুনি পাখি এলে আমি তার ডিম ফিরিয়ে দিব। তবে রে, আমার কথা শুনবি না? কিংকবরা স্বর্ণ জলপরীকে আক্রমণ করতে থাকে, আর জলপরী নিজের প্রাণ বাঁচাতে নদীর পথে সাঁতরাতে সাঁতরাতে এগোতে থাকে। কি ব্যাপার টুনি পাখি, সুমধুর কণ্ঠে গান গাইছো যে? নিশ্চয়ই কোনো খুশির সংবাদ আছে। ও স্বর্ণ জলপরি, তুমি? হ্যাঁ বন্ধু, আজ আমার খুব আনন্দের দিন। আজ আমি এই প্রথম দুটি ডিম পেরেছি, আর আমি এই প্রথম মা ডাক শুনতে চলেছি। সত্যি, এ তো খুব খুশির সংবাদ। আচ্ছা, তোমার ওই ডিম দুটিকে আমাকে দেখাবে? এই কথা বলে টুনি পাখি আনন্দের সাথে ঠোঁটে করে তার ডিম দুটিকে স্বর্ণ জলপরীকে এক এক করে দেখাতে থাকে, এবং ডিম দুটিকে দেখে স্বর্ণ জলপরী খুব আনন্দ পায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি পাখি বাসায় বসে তার ডিমগুলিকে তা দেয়, আর এদিকে স্বর্ণ জলপরী নদীপথে ভেসে বেড়ায়। তারপর একদিন দুপুরবেলা, ওরে বাবা, এদিকে তো ভয়ানক মেঘ করেছে, এক্ষুনি ঝড় নামবে মনে হয়। আমি তাড়াতাড়ি গিয়ে নদীর পাড়ে আশ্রয় নিই। আর কিছুক্ষণের মধ্যে শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। ঘন ঘন গাছ পড়তে থাকে, আর গাছের ডালপালা এলোমেলো ভাবে নড়তে থাকে। হাওয়ার বেগে নদীতে ওঠে প্রচন্ড ঢেউ। কি সাংঘাতিক ঝড়! নদীতে এত উত্তল ঢেউ উঠেছে যে আমি নিজেকে সামলাতেই পারবো না। মনে হয় নদীতে এক্ষুনি আমি ভেসে যাব। এরপর সত্যি সত্যি স্বর্ণ জলপরী নিজেকে সামলাতে পারে না, সে জলের স্রোতে ভেসে যায়। ঠিক সেই সময়, সেই মুহূর্তে স্বর্ণ জলপরীর মাথায় থপ করে কি যেন একটা এসে পড়ে। এই রে, এই প্রচন্ড ঝড়ে নিশ্চয়ই মাথায় আমার ডাল ভেঙে পড়েছে। তারপর সে মাথায় হাত দিয়ে সেই জিনিসটিকে নিজের হাতে নেয়। এ কি? এ তো টুনি পাখির বাসা। ঝড়ে টুনি পাখির বাসা আমার মাথায় এসে পড়েছে। ডিম দুটি সুরক্ষিত আছে তো? তারপর স্বর্ণ জলপরী ডিম দুটিকে নেড়ে চেড়ে বলে, এর ডিম দুটি তো সুরক্ষিত আছে। টুনি পাখি কোথায় গেল? এই ঝড় বৃষ্টিতে টুনি পাখি তার ডিমগুলিকে ছেড়ে কোথায় যেতে পারে? এখানে তো তাকে দেখছি না। এর কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি থেমে যায়, আর স্বর্ণ জলপরী টুনি পাখিকে খুঁজতে নদীর এপারে ওপারে ভেসে বেড়ায়। তারপর, টুনি পাখি, টুনি পাখি, তুমি কোথায়?
তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? টুনি পাখি, টুনি পাখি। তখন এই জঙ্গলের মধ্যে দিয়ে নদী পাড়ে আসে জ্যাকি শিয়াল। কি হয়েছে গো জলপরি, এত হাঁক ডাক কিসের? কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি গো জ্যাকি শিয়াল, দেখো না টুনি পাখির বাসা গাছ থেকে পড়ে গিয়েছে আমার মাথায়, তাতে দুটি ডিম রয়েছে, কিন্তু টুনি পাখিকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি টুনি পাখি এখন কোথায় আছে। তাকে তোমার কথা জানিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি যদি ডিম দুটিকে আমাকে দিতে, তাহলে টুনি পাখিকে দেখলে আমি তার ডিম দুটিকে ফিরিয়ে দিতাম। না, ডিম দুটি তো আমার কাছে সুরক্ষিত আছে, তুমি শুধু আমাকে একটা টুনি পাখির খবর এনে দাও। এই কথা শুনে জ্যাকি শিয়াল কিছুক্ষণ মনক্ষণ হয়ে চলে যেতে যেতে বলে, জলপরি না খুবই ঢঙ্গি, বলে ডিম দুটি আমার কাছে সুরক্ষিত হয়ে আছে। যদি ডিম দুটি আমাকে দিত, তাহলে আমার পেটে সুরক্ষিত হতে থাকতো। এই কথা বলে জ্যাকি শিয়াল সেখান থেকে চলে যায় এবং এদিক ওদিক ঘোরাঘুরি করে নিজের খাবার খুঁজতে থাকে। কিন্তু ওদিকে স্বর্ণ জলপরি পড়ে আর এক বিপদে। তার মাথায় পাখির বাসা ও দুটি ডিম দেখে কিং কোবরার ভারী লোভ হয়। কি গো স্বর্ণ জলপরি, তোমার মাথায় ওটা কার বাসা নিয়ে ঘুরছো গো? তাতে দুটি সুন্দর সুন্দর ডিমও রয়েছে তো। দেখো না কিং কোবরা, কি বিপদে না পড়েছি। সেদিনের ঝড় বৃষ্টিতে টুনি পাখির বাসা ভেঙে আমার মাথায় পড়েছে, আর তাতে দুটি ডিমও রয়েছে, কিন্তু টুনি পাখিকে খুঁজে পাচ্ছি না। ও টুনি পাখি খুঁজে পাচ্ছ না? খুঁজে পেয়েও আর কোনো কাজ নেই। তুমি বরং ডিম দুটিকে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে গিয়ে আমার গিন্নিকে বলি ডিমগুলিকে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে দিতে। তার প্রয়োজন হবে না, আমি এই ডিমগুলিকে যত্নে রাখছি, টুনি পাখি এলেই আমি তার ডিমগুলিকে ফিরিয়ে দেব। তবে রে, দিবি না? দে বলছি, দে শিগগিরই। এই কথা বলে কিং কোবরা স্বর্ণ জলপরীকে আক্রমণ করতে থাকে, আর স্বর্ণ জলপরী সাঁতরাতে সাঁতরাতে নদীপথে এগোতে থাকে। অনেক দূর পর স্বর্ণ জলপরী সাঁতরে যাবার পর এক নদীর পাড়ে কচু ঝোপের মধ্যে লুকিয়ে লুকিয়ে মনে মনে সিদ্ধান্ত নেয় যে না, এইভাবে কিং কোবরার হাত থেকে আমাকে বাঁচাতে যাবে না, আমাকে অন্য পথ অবলম্বন করতে হবে। এই কথা বলে স্বর্ণ জলপরী প্রকৃতি দেবীকে স্মরণ করে, আর সাথে সাথেই প্রকৃতি দেবী সেখানে প্রকট হন। কি ব্যাপার স্বর্ণ জলপরি, এত জরুরি তরল, কি হয়েছে তোমার? হে প্রকৃতি দেবী, আমি আপনাকে নিরুপায় হয়ে স্মরণ করেছি। কিং কোবরা আমাকে ক্রমাগত তাড়া করে চলেছে টুনি পাখি ডিম খাবে বলে। এরপর স্বর্ণ জলপরী প্রকৃতি দেবীকে সমস্ত কথা খুলে বলেন, আর সমস্ত কথা শুনে প্রকৃতি দেবী বলেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কিং কোবরার ব্যবস্থা এক্ষুনি করছি। তারপর কিং কোবরা সেখানে উপস্থিত হওয়া মাত্রই প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়েই কিং কোবরা শাককে উচিত শিক্ষা দেন। ও প্রকৃতি দেবী আবার কোথা থেকে এলেন? ও ও জোর সে ঝটকা লাগা, জোর সে ঝটকা লাগা। এরপর কিং কোবরা সাপ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তোমার কোনো আর চিন্তা নেই স্বর্ণ জলপরি, প্রয়োজন পড়লে আবার আমাকে স্মরণ করিও। এই কথা বলে প্রকৃতি দেবী অদৃশ্য হয়ে যান, এবং তারপরেই স্বর্ণ জলপরী দেখতে পায় পাশেই নদীর ঘাট। সেখানে সে জাদু মুক্তের সাহায্যে নিজের রূপ বদল করে স্থলভাগে চলে আসে। এই বুদ্ধিটা আমার আগে আসেনি কেন কে জানি, এবার আমি নিজেই জঙ্গলের মধ্যে টুনি পাখিকে খুঁজবো। তারপর টুনি পাখির বাসা নিয়ে এদিকে ওদিকে টুনি পাখিকে খুঁজতে থাকে। তখন সে সামনে দেখতে পায় একটি খরগোশকে। খরগোশ, ও খরগোশ, একটু দাঁড়াও না গো। তুমি কে গো? তোমাকে তো ঠিক চিনলাম না। আমি স্বর্ণ জলপরি, আমি রূপ বদল করে স্থলভাগে এসেছি টুনি পাখিকে খুঁজতে। তুমি কি তাকে দেখেছো কোথাও?
দেখেছি আবার কি, সে তো ওদিকেই ঝড়ের তাপে পড়ে রয়েছে গাছের তলায়। জঙ্গলে খাবার খুঁজতে গিয়ে ঝড়ের তাপটে চোট পেয়ে আহত হয়েছে। এই কথা শুনে স্বর্ণ জলপরি দ্রুত সেদিকে এগোতে থাকে আর সেখানে পৌঁছে দেখে এই তো টুনি পাখি, পেয়েছি। তোমার ডিম তো আমি পাইনি, স্বর্ণ জলপরি আমাকে দেয়নি, এবার তো তোমাকে পেয়েছি। এবার এই কথা বলে জ্যাকি শিয়াল টুনি পাখিকে যেই লাফিয়ে ধরতে যায়, ঠিক তখনই স্বর্ণ জলপরি মাটিতে পড়ে থাকা লাঠি তুলে নিয়ে, তবে রে, তুমি সেদিন টুনি পাখির ডিম খাওয়ার চেষ্টা করেও সফল হয়নি। আজ তুমি এবার টুনি পাখিকে খেতে চাইছো, তবে রে তোমার মজা আমি দেখাচ্ছি। এই কথা বলে স্বর্ণ জলপরি জ্যাকি শিয়ালকে খুব পেটাতে থাকে। ও ওরে বাবা রে, এটা আবার কে রে? আমাকে মারছে রে, বাঁচাও। বাঁচাও, আমার হাত থেকে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না। দুষ্টু শিয়াল, শিগগিরই এখান থেকে পালাও। এই কথা শুনে জ্যাকি শিয়াল সেখান থেকে এক দৌড়ে পালিয়ে যায়। তারপর স্বর্ণ জলপরি টুনি পাখির কাছে যেতেই, আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি স্বর্ণ জলপরি। আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমার ডিম দুটি একদম সুরক্ষিত নেই। কে বলেছে টুনি পাখি তোমার ডিম দুটো সুরক্ষিত নেই? তোমার ডিম দুটি আমার কাছে একদম সুরক্ষিত আছে। এরপর স্বর্ণ জলপরি তার হাতে থাকা বাসাতে টুনি পাখিকে তুলে নেয়। তারপর স্বর্ণ জলপরি বলে, আজ থেকে তুমি আর তোমার ডিম দুটো আমার কাছে থাকবে, যতদিন ডিম ফুটে তোমার বাচ্চাগুলো বড় না হচ্ছে। তারপর স্বর্ণ জলপরি ও টুনি পাখি তার বাসা সমেত আবার নদীতে ফিরে যায় এবং টুনি পাখির বাসা মাথায় নিয়ে নদীপথে সাঁতরে ভেসে বেড়ায়। তারপর টুনি পাখি ডিমে তা দিলে বাচ্চা ফুটে বড় হলে ধীরে ধীরে তারা বাসা ছেড়ে উড়ে চলে যায়। বিদায় বন্ধুরা, বিদায়। আমাদের গল্প এখানেই শেষ। আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।